ঘণ্টা দুয়েকের মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র সংস্কারের পর 18 মাসের মধ্যে দেশে জাতীয় নির্বাচন। রয়টার্সের রিপোর্টে যেটা আছে আপনি যদি পুরো দেখেন যে রিফর্মের পরে আরো 18 মাস পরে ইলেকশন। যত দ্রুত নির্বাচন সম্ভব ততই মঙ্গল মন্তব্য মির্জা ফখরুলের। বললেন, স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই। কোন রকম চালবাহন আমরা সহ্য করবো না। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে জনতাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। বিএসএমএমইউ বন্ধ করলেও কয়েকটি সরকারি হাসপাতালে এখনো নিচ্ছে বিতর্কিত জেনেটিক ট্রেডিং এর রিয়েজেন্ট। অনুমোদনবিহীন সরবরাহ সহ নানা অভিযোগে মামলা করবে ঔষধ প্রশাসন। বৈরী আবহাওয়ার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর বিস্তার। এ মাসেই 58 জনের মৃত্যু। মশা নিধন কার্যক্রমে গাফিলতির অভিযোগ। আমি 7 দিন যাবত ডেঙ্গু জ্বরে আক্রান্ত। পেট ব্যথা ছিল, পেটে প্রচন্ড ব্যথা ছিল, রানের মধ্যে ব্যথা ছিল। ওষুধে কোনো কাজ হয় না, কেমিক্যাল দেওয়া ওষুধ দেয়, কোনো কাজ হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এটাই বড় শুকরিয়া। ভাইদের জন্য অনেক কষ্ট হয় যে কিছু করতে পারি। গণ অভ্যুত্থানে বিজয়ের দিন লাশের স্তূপ থেকে প্রাণ নিয়ে ফেরেন মাসুম মিয়া। প্রায় 150 ছড়া গুলি শরীরে বয়ে বেড়াচ্ছেন তিনি। গুলি দেখতেছে না, লড়াচড়া করতেছে না, ভাবছে মারা গেছে, ডেড বডি টাইনে নিয়েছে। তো আমারও এখানে লাগে, তখন আমার জ্ঞান ফিরেই দেখি যে 4 জনের মাথায় শটগান ঠেকায় রাখছে পুলিশ। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে আজ ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রাত 8টা থেকে 9:30টার মধ্যে দেবেন ভাষণ। প্রধান উপদেষ্টা তার ভাষণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং এর মাধ্যমে বাংলাদেশে যে পরিবর্তন সূচিত হয়েছে সেই কথা তুলে ধরতে পারেন। কী পরিস্থিতিতে তিনি সরকার পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন সেটিও স্পষ্ট করবেন। ধারণা করা হচ্ছে পরিবর্তিত সময়ে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের জন্য অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় তার ভাষণে স্থান পাবে। জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন এই নোবেলজয়ী। দেশে নির্বাচন কবে তা নিয়ে চলছে জোর আলোচনা। তবে প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং হালনাগাদ ভোটার তালিকা শেষ হওয়ার কমপক্ষে 18 মাস পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, এমনই ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা। জানালেন তার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সব ধরনের সহায়তা দেবে বলেও কথা দিয়েছে বাংলাদেশকে। বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিনের রিপোর্টে বিস্তারিত। ক্ষমতায় থেকে প্রথম ধাপে 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 152 আসনে নির্বাচিত। 2018 সালে রাতের আধারে অর্থাৎ ভোটের আগেই ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এবং সবশেষ 2024 সালে ডামি প্রার্থী ফর্মুলার নির্বাচনে দেশ বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়ে আওয়ামী লীগ। এভাবে ভোটের অধিকার কেড়ে নেওয়া এবং মানবাধিকার লঙ্ঘন সহ নানা কারণে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেষমেশ পতন হয় শেখ হাসিনা সরকারের। দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী। এমনই প্রেক্ষাপটে জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। নানা বিষয়ের পাশাপাশি আগামী নির্বাচনে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয় তাদের সাথে। পরে বৈঠকের বিষয়ে বলতে গিয়ে আগামী নির্বাচন 18 মাস পরে নাকি আরও সময় লাগবে তার একটি ধারণা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সেনাপ্রধানের উনি একটা মতামত দিয়েছেন। আমাদের মনে হয় সেনাপ্রধানের মতামত আপনার রয়টার্সের রিপোর্টটা আপনারা পড়েন, ওই রিপোর্টটা পড়লে দেখবেন। হ্যাঁ, রয়টার্সের রিপোর্টে যেটা আছে আপনি যদি পুরো দেখেন যে রিফর্মের পরে আরো 18 মাস পরে ইলেকশন।
তিনি জানান, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ওরা বাংলাদেশের ইলেকশন রিফর্ম, বাংলাদেশের সমস্ত রিফর্মেই তারা ফুল সাপোর্ট দিবে। আরেকটি সাইডলাইন বৈঠকে যুক্তরাষ্ট্রের মতো একইভাবে গ্রহণযোগ্য নির্বাচন এবং দেশ সংস্কারে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান প্রেস সেক্রেটারি শফিকুল আলম। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। টালবাহানা না করে অবিলম্বে তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের আহ্বানও জানান তিনি। দলের স্থায়ী কমিটির প্রয়াত সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহর স্মরণ সভায় তিনি এই আহ্বান জানান। শেখ হাসিনা পালালেও সংকট কাটেনি, দুর্গাপূজাকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতির শঙ্কাও জানান মির্জা ফখরুল। গাজীপুরের কাপাসিয়া থেকে শাফিন আহমেদ বাবুর ক্যামেরায় জানাচ্ছেন সাইফুদ্দিন রবিন। সেনা কর্মকর্তা থেকে রাজনৈতিক হয়ে ওঠা আসম হান্নান শাহর অষ্টম মৃত্যুবার্ষিকী। গাজীপুরের কাপাসিয়ায় ছুটে আসেন বিএনপি মহাসচিব। কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টি বিঘ্নিত স্মরণ সভায় যোগ দেন হাজারো নেতাকর্মী। বক্তব্যে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারকে দেয়া যৌক্তিক সময় মানে দীর্ঘ সময় নয়। যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের মঙ্গল। যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে। যত দ্রুত নির্বাচিত সরকারকে আনা যাবে ততই দেশের জন্য কল্যাণকর হবে। সুতরাং আমরা মনে করি অতি দ্রুত সংস্কারগুলোকে সম্পন্ন করে একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করে একটা নির্বাচিত পার্লামেন্টের হাতে, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ দুর্গাপূজা ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। আজকে আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ পলাইছে, কিন্তু ওর লোক পুরো এখনো ভিতরে আছে এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। তারা বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে। হিন্দু ভাইদের দুর্গাপূজা আসছে, এই দুর্গাপূজাকে কেন্দ্র করেও তারা আমরা বিভিন্ন রকম অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে পারে। হান্নান শাহ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণ সভায় বিএনপি মহাসচিব রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিও জানান। কোন রকম চালবাহানা আমরা সহ্য করব না। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে জনতাকে আমাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। তিনি হুঁশিয়ার করে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও রাজপথে আন্দোলন করবে বিএনপি। আলোচিত ১/১১ সরকারের সময় যে রাজনৈতিক দল সংস্কারের যে আওয়াজ উঠেছিল, বিএনপি বলছে সেটি ছিল বিএনপিকে রাজনীতি মাইনাস করার এবং দল ভাঙার চক্রান্ত ষড়যন্ত্র অংশ। সে সময় একজন আসম হান্নান শাহর বলিষ্ঠ ও সাহসী ভূমিকা এবং জিয়া পরিবারের প্রতি তার আনুগত্য, আস্থার বিশ্বাস দলকে অখণ্ড রাখায় ব্যাপক ভূমিকা রেখেছিল। এর আগে বাদজুমা কাপাসিয়ার ঘাগটিয়ায় আসম হান্নান শাহর কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, কাপাসিয়া, গাজীপুর। বর্তমান সরকার বিভিন্ন বিষয়ে সংস্কারের পদক্ষেপ নিয়েছে। এই উদ্যোগ সফলের পর একটি সুন্দর নির্বাচনের রোডম্যাপও দিতে হবে, এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে খুলনায় এক সম্মেলনে তিনি বলেন, যারা বিভিন্ন সময় মানুষের ওপর গুম, খুন, নির্যাতন চালিয়েছে তাদের রাজনীতি করার সুযোগ নেই। বিডিআর বিদ্রোহের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানান জামায়াতে আমির। অনুষ্ঠানে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ জেলা ও মহানগরের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। সংস্কারের রোডম্যাপের পাশাপাশি নির্বাচনের একটা রোডম্যাপ এই জাতিকে দিতে হবে। অনেকে জিজ্ঞাসা করেন সময়টা কতটুকু। আমরা বলেছি সময়টা যৌক্তিক। অযৌক্তিক কোনো সময় নেওয়াও ঠিক হবে না, আমাদের পক্ষে দেওয়াও সম্ভব হবে না। অনুমোদন ছাড়া রিএজেন্ট সরবরাহ, মজুদ ও অনিয়ম সহ কয়েকটি অভিযোগে জেনেটিক ট্রেডিং এর নামে মামলা করতে যাচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। পরিচালক জানিয়েছেন এরই মধ্যে প্রক্রিয়া শেষ হয়েছে। অনিয়মের ঘটনায় জেনেটিকের রিএজেন্ট নেওয়া বন্ধ করেছে বিএসএমএমইউ। এখনও নিচ্ছে ক্যান্সার ইনস্টিটিউট, গ্যাস্ট্রো লিভার সহ কয়েকটি সরকারি হাসপাতাল। জেনেটিক ট্রেডিং এর অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করেছিল যমুনা টেলিভিশন।
হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট সরবরাহ নিয়ে প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। মেয়াদ ফুরিয়ে গেলেও নতুন তারিখ বসিয়ে রিয়েজেন্ট সরবরাহ করে আসছিল জেনেটিক ট্রেডিং। খবর প্রচারের পর স্টোর থেকে মালামাল সরিয়ে ফেলে প্রতিষ্ঠানটি। পরে ঔষধ প্রশাসন অধিদপ্তর অভিযানে গেলে জানা যায় কোম্পানির রিয়েজেন্ট সরবরাহের অনুমতি নেই। ওষুধ জব্দ করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় ব্যবস্থাপনা পরিচালককে। জবাব সন্তোষজনক না হওয়ায় ব্যবস্থা নিতে যাচ্ছে ডিজিডিএ। এটা অফেন্স ওয়াজ কনফার্ম এবং দুটো ধারায় যে তাদের অপরাধ হয়েছে। আপনি জানেন গত বছর যেটা ঔষধ এবং কসমেটিক্স আইন 2023 এটার 14 ধারায় একটা অপরাধ এবং 22 ধারায় একটা অপরাধ। ডিজিডিএ নীরব কথাটা কিন্তু সঠিক নয়। আসলে এটা দেখেন, মিডিয়া আসলে যে কোনো জিনিস মানুষের নজরে আসে, বিষয়টি এরকম। ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রায় প্রতিদিন এই ঢাকা শহরে কোনো না কোনো টিম বের হচ্ছে। ব্যবস্থা নিতে যাচ্ছে বিএসএমএমইউর বায়োকেমিস্ট্রি বিভাগ। সরবরাহ করা মেশিনও ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন বিভাগের চেয়ারম্যান। জেনেটিকের সমস্ত টেস্টগুলোকে আমি বন্ধ করে দিয়েছি এবং তাদের কাছ থেকে যে সমস্ত রিয়েজেন্টগুলো আমরা নিয়েছিলাম সেই রিয়েজেন্টগুলোকে আমি তাদেরকে আস্তে আস্তে ফেরত দিয়েছি। সিদ্ধান্ত নিয়েছি যে তাদের যে সমস্ত মেশিনগুলো আমার এই ল্যাবের মধ্যে আছে, এই প্রত্যেকটা মেশিন তাদেরকে আমি নিয়ে যাওয়ার জন্য, ফেরত নেওয়ার জন্য আমি অফিসিয়াল প্রক্রিয়া আমি শুরু করেছি। বেশ কয়েক বছর আগে হাসপাতালগুলোকে পরীক্ষার মেশিন বিনামূল্যে সরবরাহ করে জেনেটিক। উদ্দেশ্য ছিল রিয়েজেন্ট সরবরাহ করা। কোটি টাকার বিনিয়োগ ছাড়া মেশিন পেয়ে তা লুফে নেয় সরকারি বেসরকারি হাসপাতাল। সেভাবেই মেশিন নেয় রাজধানীর ক্যান্সার ইনস্টিটিউট। এখানে ইমিউনোলজি বিভাগে কেবল একটি যন্ত্র সচল, সেটি জেনেটিকের। সিএমএসডি কয়েক মাস আগে একটি চাইনিজ মেশিন সরবরাহ করলেও এখনও সচলই হয়নি। লায়াজন এবং লায়াজন এক্সেল দুইটা ইনস্ট্রুমেন্ট, কিন্তু দুইটাই একই কোম্পানির। আচ্ছা, এটা আমাদের আগে থেকে আছে। রিসেন্টলি আমরা আরেকটা ইনস্ট্রুমেন্ট পেয়েছি, সেটা এখনও ইনস্টল করা সম্ভব হয়নি। যারা এটা দিয়েছে, এটা সিএমএসডির মাধ্যমে এসেছে, যারা এটা দিয়েছে তারা এখনও এটাকে ইনস্টল করতে পারেনি। এটা ইনস্টল করতে পারলে তখন আমরা এটাও ব্যবহার করতে পারবো। গ্যাস্ট্রোলিভার হাসপাতালে একাধিক মেশিন থাকলেও ব্যবহার করা হচ্ছে জেনেটিকের রিয়েজেন্ট। কোম্পানির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, কোল্ড চেইন মেনটেন না করা, এমনকি লাইসেন্স না থাকার কথাও জানেন হাসপাতালের পরিচালক। তবে এ নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি তিনি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে আজ ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে ব্যাপারে জানবো। নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আব্দুল্লাহ তুহিন। তুহিন, ঠিক কটা নাগাদ ভাষণ দিতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং কোন কোন বিষয়ে কথা বলতে পারেন তিনি আমাদেরকে জানাবেন। স্থানীয় সময় বেলা 10:30 থেকে 11টার ভিতরে তার ভাষণটি টাইম নির্ধারিত হয়েছে, যেটা বাংলাদেশে রাত 8:30 হতে পারে। এবং সেই ভাষণের তিনি কি দিতে পারেন একটা ধারণা আমাদেরকে মানবাধিকার পরিস্থিতি বিশ্ব দরবারে তিনি তুলে ধরবেন। এমনকি তারা মানবাধিকার পরিস্থিতি, আইনের শাসন না থাকলে কি পরিস্থিতি সৃষ্টি হয় সেটির একটি উদাহরণ আমাদের জুলাই বিপ্লবের যে ঘটনা, 5ই আগস্টের আগে পরে 5ই আগস্টের যে বিগত সরকারের পতনের ঘটনা, এসব উদাহরণ তিনি তুলে ধরে মানবাধিকার পরিস্থিতি, মানবাধিকার নিশ্চিত করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাবেন। এমনকি এর আগে যে ঘটনাগুলো আমাদের ঘটেছে সেই ঘটনাগুলো সামনে রেখে নতুন করে বাংলাদেশ গড়ে, নতুন বাংলাদেশ গড়ে দাঁড়ানোর যে গল্প আছে সেই গল্পটি তারা বলবেন যে বাংলাদেশে ঘুষ, দুর্নীতি এবং অনিয়ম থাকবে না, যেখানে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে, ব্যবসায়ীদেরকে যেখানে সুন্দর বিনিয়োগ করার সুন্দর পরিবেশ থাকবে, সেই ধরনের যে বাংলাদেশকে বিশ্ব নেতাদের সামনে পরিচয় করে দেবেন। এছাড়াও জলবায়ু পরিবর্তনের প্রভাবে যে সমগ্র বিশ্ব আজকে নেতিবাচক একটি দিকে এগিয়ে যাচ্ছে, সেটার ভয়াবহতাও তার বক্তব্যে উঠে আসতে পারে বলে শুনতে পেরেছি। তাছাড়া সারা বিশ্বে প্যালেস্টাইন থেকে শুরু করে যেখানে যেখানে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, সেই যুদ্ধ বিগ্রহ বা যুদ্ধ থামিয়ে যুদ্ধের বদলে শান্তি স্থাপন না করলে সারা বিশ্বে যে এর প্রভাব পড়তে পারে, যুদ্ধ যদি
আরও ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে সারা বিশ্বের কী প্রভাব পড়বে, ক্ষতিকর প্রভাব পড়বে সেটির একটি তিনি তুলে ধরবেন বিশ্ব নেতাদের সামনে, আহ্বান জানাবেন যে যুদ্ধ না করে শান্তির মাধ্যমে সমগ্র বিশ্ব যেন আমরা কী করতে পারি। তো সব কিছু মিলিয়ে জুলাই বিপ্লবের যে গণহত্যা হয়েছে বাংলাদেশে, সেই গণহত্যার চিত্র তিনি বিশ্ব নেতাদের সামনে তুলে ধরতে পারেন বলে আমরা জানতে পেরেছি। তুহিন, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তার ভাষণে আজ উঠে আসতে পারে। ধন্যবাদ আপনাকে। একে তো বৈরী আবহাওয়া, তার উপর ঊর্ধ্বমুখী ডেঙ্গুর প্রকোপ। শুধু সেপ্টেম্বরেই রাজধানী সহ সারা দেশে 58 জনের প্রাণ গেছে। চলতি মৌসুমে মোট মৃত্যু 141। হাসপাতালে ভর্তি 27,000-এর বেশি রোগী। ভুক্তভোগীদের আশঙ্কা, মশক নিধন ঠিকঠাক না হলে বৃষ্টির জলাবদ্ধতা আর ভ্যাপসা গরমে আরও বাড়বে এডিস মশা। এদিকে 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। আমার একটু অ্যাজমার প্রবলেম আছে, তো যার কারণে দুইটা মিলে একটু প্রবলেম হচ্ছে আর কি, একটু টাইম লাগবে। গেল 3 দিন ধরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নাইমুর। মিরপুরের নিজ এলাকায় আক্রান্ত হন ডেঙ্গুতে। এভাবেই বলছিলেন শারীরিক দুর্ভোগের কথা। নাইমুর ছাড়াও হাসপাতালের পুরুষ ওয়ার্ডেই গত 4 দিনে ভর্তি হয়েছেন 76 জন, আর মহিলা ওয়ার্ডের ডেঙ্গু আক্রান্ত রোগী অর্ধশতাধিক, যাদের মধ্যে মিরপুর আর মোহাম্মদপুরের বাসিন্দাই বেশি। রয়েছে রাজধানীর বাইরের রোগীও। 26 তারিখ ভর্তি হয়েছি, আজকে 2 দিন এখানে আমি আছি, তো কালকে থেকে এখন চ্যালেঞ্জের উপরে আছে। আমি 7 দিন যাবৎ ডেঙ্গু জ্বরে আক্রান্ত। গত 2 দিন যাবৎ আর কি হসপিটালে আসি। আমাদের 22 তারিখ থেকে আজকে 27 তারিখ পর্যন্ত মোটামুটি 54 জন রোগী ভর্তি হয়েছে। এর ভিতরে মিরপুর এবং মোহাম্মদপুরের রোগীগুলো বেশি আসতেছে। শুধু সোহরাওয়ার্দী নয়, ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের চিত্রও এক। প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা। জ্বর, মাথা ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন সংক্রমিতরা। সবচেয়ে ভোগান্তিতে শিশু ও প্রবীণরা। পেট ব্যথা ছিল, পেটে প্রচণ্ড ব্যথা ছিল, রানের মধ্যে ব্যথা ছিল, প্রচণ্ড জ্বর ছিল, 103-4 জ্বর এরকম জ্বর ছিল, আর বমি করতো। বাইরে টেস্টগুলো করাইছি, ডেঙ্গু পজিটিভ আসছে, আসার পরে এখানে এসে ভর্তি নিয়েছে। রাজধানীতে টানা 2 দিন বৃষ্টির কারণে বেড়েছে জলাবদ্ধতা। শঙ্কা তাতেই বাড়বে ডেঙ্গুর প্রকোপ। জমে থাকা পানিতে বংশবিস্তার ঘটাবে এডিস মশা। মশার জন্য অনেক রোগী, মানে ডেঙ্গু আক্রান্ত রোগী এলাকাতে অনেক বেশি। থাকতে পারে না, ওষুধে কোনো কাজ হয় না, কেমিক্যাল দেওয়া ওষুধ দেয়, কোনো কাজ হয় না। হাসপাতালে রোগীদের অভিযোগে সরজমিনে এসে দেখা যায় রাজধানীর এই মিরপুরের মতো বিভিন্ন জায়গায় রয়েছে মশাদের অভয় আশ্রম। দ্রুতই মশক নিধন কার্যক্রম ত্বরান্বিত না করলে মহামারী আকার ধারণ করবে ডেঙ্গু, এমনটাই আশঙ্কা নগরবাসীর। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। লঘুচাপের প্রভাব এখনও কাটেনি। টানা 3য় দিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় বৃষ্টির খবর পাওয়া যায়। আবহাওয়া অফিস জানায় মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। উত্তর বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থায় রয়েছে। ফলে আজ ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় আর ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের বেশ কিছু জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাত অব্যাহত থাকা দিনাজপুর সহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। পদ্মার পানিতে 2 দিন ধরে প্লাবিত চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি চরাঞ্চল। দুর্ভোগে পানিবন্দী মানুষ। থেমে থেমে মুষলধারে বৃষ্টি, সাথে পদ্মায় উজানের ঢলের পানি। এতে প্লাবিত রয়েছে চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ নদী তীরবর্তী চরাঞ্চল। দুর্লভপুর, মনাকষা, নিশিপাড়া, বগলাউড়ি সহ নিম্নাঞ্চলের কয়েকটি এলাকা 2 দিন ধরে জলমগ্ন। পানিবন্দী বাড়িঘর, ডুবে আছে রাস্তাঘাট, জমিজমা। খেয়ে না খেয়ে দিন কাটছে অনেকের, বাড়ছে দুর্ভোগ। চারপাশে যত ক্ষেত মেয়ে সব কিছু ডুবে গেছে। বাড়ির সাইডেও মনে করেন যে পানি, আমাদেরও একটা অসুবিধা প্রচুর। আমাদের বাড়ির চারো সাইডে পানি। কালাই ফসল সবারই ছিল, তো সব বানে ডুবে গেছে। তো অন্য বাড়ি থেকে, গ্রাম থেকে আইনে রান্না করে এনে আমরা খাচ্ছি। নিজের বাড়িতে পাকশাক করতে পারি না, শুকা পাকা করতে পারি না বন্যার ঠেলায়। 2 দিন ধরে টানা বৃষ্টি উত্তরাঞ্চলে। দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে দেখা দেয় জলাবদ্ধতা। সড়কে জমে পানি, এতে ব্যাহত যানবাহন চলাচল। ছুটির দিনে বাইরে বের হয়ে ভোগান্তিতে পড়েন অনেকে। দিনাজপুরে সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টার 197 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর থেকে আরো পানি একটু বেশি ছিল, এখন ধীরে ধীরে পানি একটু কমা শুরু করছে। পানি বেড়ে যায়। আর বৃষ্টির জন্য আমাদের ড্রেনের অনেক সমস্যা হচ্ছে, ড্রেনগুলো দিয়ে পানি যেতে পারতেছে না। কাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, আজকে সকাল থেকে অনেক বৃষ্টি,
বাসা থেকে তো বের হতে পারিনি। এছাড়া ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানেও বৃষ্টি হয়েছে। লঘুচাপের প্রভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। অনেক শহীদের রক্তে এসেছে 2024 সালের বিজয়। পঙ্গুত্ব বরণ করেছেন আহত অনেকে, কেউ কেউ চিকিৎসা নিচ্ছেন এখনো। এর মাঝে মাসুম মিয়ার ভয়ঙ্কর অভিজ্ঞতা অন্যদের তুলনায় একেবারেই আলাদা। বিজয়ের দিন মৃত ভেবে তাকে লাশের স্তূপের মাঝে রেখে দিয়েছিল পুলিশ। সেখান থেকে ফিরে নতুন জীবন পেয়েছেন মাসুম। আরও জানাচ্ছেন সহকর্মী লামিয়া তিথি, ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম। 5 আগস্ট যখন বিজয় উল্লাসে ব্যস্ত পুরো দেশ, সেদিন দ্বিতীয় জীবন ফিরে পান মাসুম মিয়া। ওই দিনগুলি আসলে কোনোদিন কেউ ভুলতে পারবে না আমার সাথে কি হয়েছে। কিভাবে লাশের ভিতর থেকে ফিরে পেল প্রাণ, সে হিসেব নিকেশ মেলাতে বেশ কষ্ট হচ্ছিল মাসুম মিয়ার। কালিমা পড়ছিলাম হয়তো যে মারা যাব, বেঁচে আছে। 5 আগস্ট সন্ধ্যায় রাজধানীর বাড্ডা এলাকায় বিজয় মিছিলে বের হন মাসুম মিয়া। হুট করেই মিছিলে ছুটে আসে এলোপাতাড়ি গুলি। প্রায় 150 ছড়রা গুলি লাগে মাসুম মিয়ার শরীরে। এক পর্যায়ে জ্ঞান হারান মাসুম। পুলিশ সেখান থেকে তাকে তুলে নিয়ে রাখে লাশের স্তূপে। যে ওনাদের যে বুট শু এগুলি দিয়ে লাত্তি দিতেছিল, দিয়ে যেগুলি দেখতেছে না, লড়াচড়া করতেছে না, ভাবছে মারা গেছে, ডেড বডি টাইনে নিয়ে যায়। তো আমারও এখানে লাগে। তখন আমার জ্ঞান ফিরেই দেখি যে 4 জনের মাথায় শর্টগান ঠেকায় রাখছে পুলিশ। বাঁচার জন্য সবাই চেষ্টা করে, এত গুলি লাগার পরও চেষ্টা করে মৃত্যুর আগে। সে বলতেছিল যে না স্যার পালাইতে দেন, পালাই যাই। পরে বলতেছিল যে না ঠিক আছে যাও, কিন্তু না যাইতে পারলে দৌড় দিয়ে যদি সামনে না যাও এখানে গুলি করে মাইরা ডেড বডি সরাইলে। পুলিশ শর্টগান দিয়ে একটা বাড়ি দিচ্ছিল আর সবাইকে ছেড়ে দিচ্ছিল। তখন আমাকে বাড়িটা দেয় না, সবাইকে একটা এত জোরে বাড়ি দিচ্ছে, গুলি লাগছে তারপরেও কেন পালাইতেও বলছে, আবার কেন মাইরা হাড়গুড় ভেঙে দিতে হবে। সেদিন মৃত্যুর হাত থেকে তাকে বাঁচাতে যারা সাহায্য করেছিল তারাও ছিল গুলিবিদ্ধ। বেঁচে আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এটাই বড় শুকরিয়া। ভাইদের জন্য অনেক কষ্ট হয় যে কিছু করতে পারি নাই, মারা গেছে তারা জায়গায়। তো আর কিছু ওরকমভাবে বলতে পারবো না, খালি কষ্ট লাগে বলতে গেলে। ওই স্মৃতিগুলি মনে করলে কান্না আসে। পুরো শরীর জুড়ে বয়ে বেড়াচ্ছে এমন অসংখ্য গুলির ক্ষত। কিছু বের করা হলেও বাকিগুলো আর বের করা সম্ভব হবে না। গুলি ও গুলির চিহ্ন আজীবন সঙ্গী হয়ে থাকবে মাসুম মিয়ার। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী, মধ্যাঞ্চল বা উপকূল সব বাজারেই বড় ইলিশের আকাল। যেখানে মিলছে সেখানে দর আকাশ ছোঁয়া। শখ মেটাতে অনেকেই ছোট বা মাঝারি সাইজের ইলিশ কিনে বাড়ি ফিরছেন। ব্যবসায়ীদের যুক্তি, আড়তে বড় ইলিশের অস্বাভাবিক দাম হাঁকছেন পাইকাররা। সেপ্টেম্বর এলেই হুমড়ি খেয়ে ইলিশ কেনে মানুষ, কেননা এরপরই মাছ আহরণে শুরু হয় লম্বা নিষেধাজ্ঞা। তাই ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে গ্রাহকের আনাগোনা বেশি। কিন্তু তাতে কি বা এসে যায়? বেনাপোল স্থলবন্দরে যেখানে $10 অর্থাৎ 1200 টাকা কেজি দরে ইলিশ রপ্তানি হচ্ছে, সেখানে ঢাকার বাজারে বড় সাইজের দাম 1500-এর ওপরে। তাও মিলছে হাতে গোনা দোকানে। ব্যবসায়ীরা জানালেন আড়তেই দাম চড়া, তাই তারা নিরুপায়। বাধ্য হয়ে চাষের মাছ কিনছেন অনেক ক্রেতা, সেখানেও খুব একটা স্বস্তি নেই। যদি আরো 1600 টাকা রেট দিছে, চাঁদপুরে 1600 টাকা রেট দিছে, এরপরে আমরা বুঝেন আমরা বেশি 1700 টাকা কিনা। কোনো সামনে আরো বাড়বো না। যদি বাজার আসে দড়িমানা করতে খোঁজ খবর হয় তাহলে তো মনে করেন জিনিসটা অত ইয়ার মাইট নিয়ে গেল নাগালের মাইতে আসতো, কিন্তু ওনারা তো এমনি মুখে বলে কিন্তু বাজারে তো আর আসে। গত সপ্তাহে মোটামুটি ভালো দাম কম ছিল, এই সপ্তাহে একটু বেশি, আবার ঠিক হয়ে যাবে। ইলিশের রাজধানী চাঁদপুরই নাকি ইলিশের আকাল। এখানে প্রতিদিন হাত বদল হয় কয়েকশো মন মাছ, কিন্তু ব্যবসায়ীদের দাবি ইদানিং সেই যোগান আর নেই। বড় মাছের ঘাটতি সবচেয়ে বেশি। অনেকে তাই ছোট আর মাঝারি ইলিশ কিনে বাড়ি ফিরছেন। মাছের কেনার জন্য আসছি, কিন্তু আসার পরে দেখতেছি যে মাছের দাম অনেক বেশি, কিন্তু এখন সম্ভব হতেছে না, এই জন্য চলে যেতেছে। প্রতিদিন 200-300 মন আমদানি হতো, এখন সেখানে আজকের বাজারে 100 মন আমদানিও নাই। এই কারণে দাম বেশি, বাজারে মাছ কিনতেই পারতেছি না আমরা। গত 2 দিনের তুলনায় আজকে মাছ চাঁদপুর মাছঘাটে অনেক কম আসছে, তো সেই কারণে আসলে দামও একটু বেশি। আর টোটাল যে মাছ আসছে তার মধ্যে কিন্তু বড় মাছের কোয়ান্টিটি কম। যদিও উপকূলে ইলিশের সরবরাহ বেড়েছে, ভোলায় 1200 থেকে 1500 টাকায় মিলছে বড় সাইজের মাছ। মাঝারি পিসের দাম 1000 টাকার আশপাশে, যদিও এই দাম এখনও নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে।
বাজারে আসছি ইলিশ মাছ কিনতে, আইসা দেখি যে ইলিশ মাছের দাম আগুন। এখন বাধ্য হয়ে পোয়া মাছ কিনতে আসছে, তাও দেখি দাম বেশি। মাছ কিনতে দেই মাছের দাম, মাছ আর দেওয়া যায় না, তখন কি করবো? তখন যাবি গিয়ে বড় ইলিশের দাম বেশি কাটে, এই জন্য আমি বড়টি কিনি না, আমি ছোটো খাটো করে আনি বেচে থাকি। দিয়ে যাওয়ার কারণে বড় মাছের দাম বেশি, আমরা বাজারে এনে বিক্রি করতে পারি না। বেশি দাম দিয়ে আনলো বেশি দাম বিক্রি করতে পারি না, কারণ 1 কেজি মাছ 1800 টাকা 2000 টাকা কেজি কয়জনে কিনে। সারা দেশে ইলিশ আহরণের নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে 13 অক্টোবর থেকে, চলবে 22 দিন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। অন্যরকম দিন কাটালেন গাজীপুরের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের বয়োবৃদ্ধরা। সকাল থেকেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গল্প, আড্ডা আর খুনছুটিতে কাটে প্রবীণদের। তাদের মাঝে বিতরণ করা হয় ওষুধ, হুইল চেয়ার সহ নানা সামগ্রী। এমন আনন্দঘন সময় কাটাতে পেরে অভিভূত তারা। নির্ভরতার এই আলিঙ্গন, চেনা অচেনার সব দেয়াল ভেঙে 2 হাতে জড়িয়ে ধরা। কত বছরের জমানো কথাগুলো যেন প্রাণ পেল আবার। জমাট বাঁধা সব কষ্ট ভুলে মলিন মুখে হাসি ফুটল। এই বহুমূল্য মুহূর্তগুলোর জন্যই ছুটির দিনে গাজীপুরের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে ছুটে যান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সার্ভিসেস ক্লাবের শতাধিক শিক্ষার্থী। ঝুম বৃষ্টির মধ্যেই প্রবীণদের সঙ্গে সময় কাটান তারা, চলে খোশ গল্প। এখানে আসলে আমরা বেসিক্যালি আমাদের দাদা দাদির ফিলটা পাই। ছোটবেলা হচ্ছে আমরা এত বেশি দাদা দাদিকে দেখি না, কিন্তু এখানে আসলে আমরা ওই জিনিসটা অ্যাটলিস্ট একটা দিনের জন্য হইলো আমরা যাতে তাদের সাথে টাইম স্পেন্ড করতে পারি। একজন তার বিয়ের ছবি বের করে দেখালো, যে তার সেই পুরোনো দিনের স্মৃতি সেইগুলো সে মনে করে এবং আমাদের সাথে শেয়ার করলো। আরও অনেকে তার ছেলে মেয়ে যাদের ছবি আছে সব দেখাচ্ছে, তাদের গল্প করছে, কিন্তু কোথাও যেন তাদের মধ্যে ওই আক্ষেপটা রয়ে গেছে যে পরিবার আমার কাছে নেই, আমি খুবই একা। তাদের প্রতি কিন্তু আমাদের দায়িত্ব নেওয়া উচিত। তারা যেহেতু এতদিন আমাদের দায়িত্ব নিয়েছে, তাদের প্রতি যেন আমাদের দায়িত্ব নেওয়া উচিত। এই মেসেজটা যাতে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে উপলব্ধি হয়। ওদের সাথে টাইমটা স্পেন্ড করি, তার পাশাপাশি ওদের এই গল্প শোনার সাথে সাথে আমরা ওদের জন্য কিছু নেসেসারি জিনিস যেমন মেডিসিন, কিছু ফুডস, হুইল চেয়ার এইসব সাপ্লাই আমরা দিয়েও থাকি। সময় কাটানোর পাশাপাশি এই সংগঠনের পক্ষ থেকে বয়স্কদের জন্য ওষুধ ও হুইল চেয়ার সহ প্রয়োজনীয় সামগ্রীও বিতরণ করা হয়। শিক্ষার্থীরাও জানান তাদের উপলব্ধির কথা। নাতিনেরা সবাই ভালো থাকুক, আমি আল্লাহ পাকের রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। 2 হাত উঠে দোয়া করব, আল্লাহ তাদের হায়াত বাড়ায় দেয়, ভালো থাকে, বাপ মারে কইরা যাইতে পারে। অনেক ভালো লাগছে দাদা, অনেক ভালো লাগছে দাদা, অত খুশি মনটা হয়েছে আর করার মতন। খুবই ভালো লাগছে। আজকে বললাম না আমি আজীবন লাভ করলাম তোমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ, আমার আজকে কি আনন্দ লাগছে, তুলনার বাইরে। দিনের শেষ ভাগে পুনর্বাসন কেন্দ্রে বয়স্কদের সঙ্গে চলে পিলো পাসিং এর মতো ঘরোয়া খেলা। এতে আরও জমে ওঠে নবীন প্রবীণদের এই আসর। নবীন প্রবীণের এই মিলন মেলা এক অন্যরকম প্রশান্তি। দিন শেষে এক নতুন উপলব্ধি, নতুন কিছু স্মৃতি নিয়ে ঘরে ফিরবে এই শিক্ষার্থীরা। আর এখানকার অধিবাসীরা এই দিনটির স্মৃতি পুঁজি করে হয়তো আরও কিছুদিন কাটিয়ে দেবেন, হয়তো অপেক্ষা থাকবে শিক্ষার্থীদের ফিরে আসার। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, মণিপুর, গাজীপুর।